ওরে তারেক জিয়ার নির্দেশ মতো গড়তে হবে রে আমার খালেদা জিয়ার নির্দেশ মতো গড়তে হবে রে এই তো আমার দেশ স্বাধীন বাংলাদেশ তারেক জিয়ার নির্দেশ মতো গড়তে হবে দেশ আমার খালেদা জিয়ার নির্দেশ মতো গড়তে হবে দেশ এই তো আমার দেশ
যাত্রা পালা গান এই তো আমার দেশ
আজ্ঞা হুজুর। শেষ পর্যন্ত শিকারটা হাতছাড়া হয়ে গেল। হাত ছাড়া হবে কেন হুজুর? পালিয়ে গেল বলে। পালিয়ে গেল? তাই তো হুজুর, ওই পালিয়ে গেল, ওই তো তাকে আর ধরতে পারলাম না। চুপ করেন লোক, খেয়ালি রেখে আসল কথাটা বল। উল্লুক বলেই তো ওই বাল্লুকের পাল্লায় পড়েছে হুজুর, নইলে ওই গহীন বন ছেড়ে ওই আমাদের হুজুর এই পাড়া গায়ে শিকার করতে আসবে কেন? চুপ করে ভুল হয়েছে, তোদের সীমা ছাড়ি যাসনি। ক্ষমা করে দিন। কিন্তু এই তীরখানা তোর বক্ষপণ করবে। এবারকার মতো আমাকে ক্ষমা করে দেন হুজুর, আর কখনো বলবো না। ওই যে সে দেখুন হুজুর, কেমন দেখাতে একটা সুন্দর হরিণী। হ্যালো, এদিকে আছে, শিকারে চলে যাচ্ছে। তাই তো হুজুর, দেখতে পাচ্ছেন না? এমন একটা সুন্দর হরিণী এইদিকে কেমন কেমন করে ছুটে আছে। আই মালুখা, হরিণী কোথায় দেখতে পেলি? এ তো একটা মানুষই। ওটাকে হরিণী হিসেবে শিকার করে নিন হুজুর। খেয়ালি রেখে চুপ করুন লোক। তা তো বুঝলাম, কিন্তু মেয়েটা এইভাবে তেরে আসে কেন? আমি তো ভাবছি মালুখা, এই মেয়েটা কি হতো আগমন। এই যে শুনছেন? আমাকে বলছো? না, আপনাকে বলছি না তো, কাকে বলছি? হ্যাঁ, আপনি আমার শ্যামলীকে এভাবে ধাওয়া করছেন কেন? একটু হ্যান্ডসাম দেখছো তো, ওরাই পছন্দ হবে না? মানে তোমার শ্যামলী? হ্যাঁ, শিকারের উদ্দেশ্যে আমার শ্যামলীকে ধাওয়া করেছেন কেন? তোমার শ্যামলী মানে হ্যালো, আমি ওকে চিনতে পারিনি নারী। শ্যামলী হচ্ছে আমার পোষ্য হরিণী। ছোটবেলা থেকে ওকে আমি লালন পালন করে তুলেছি। বলুন, আপনি ওকে ধাওয়া করেছেন কেন? মানে ওটা যে তোমার পোষা তা আমি কখনো জানতাম না। আর তাছাড়া শিকারি পিছনে ছোট বাড়ানো তো শিকারির কাজ, তাই না? এতে কোনো আমি অপরাধ করিনি নারী। 100 বার করেছেন। যে অপরাধ আপনি করেছেন তার শাস্তি আপনাকে ভোগ করতেই হবে। হ্যাঁ, করতে হবে। শাস্তি? হ্যাঁ, শাস্তিই দেব আপনাকে। কারণ শিকারে জেনে রাখা প্রয়োজন, গ্রামে কখনো শিকার করা যায় না। শিকার করতে হলে বন জঙ্গলে যেতে হয়। সত্য কথা, মানে একদম খাঁটি কথা বলেছে। চুপ করুন লোক। নইলে আমাদের হুজুরকে এই একটা মেয়ে মানুষ শাস্তি দিবে কেন? এই তোকে চুপ করতে বলছি না? স্যার, চুপ চুপ করবি নাকি? চুপ করবি, চুপ করবি তুই? চুপ করে আছেন কেন? বলুন, পাড়াগাঁয়ে কেন প্রবেশ করেছেন? আমার শ্যামলীকে ধাওয়া করেছেন। আমার অপরাধ ক্ষমা করো নারী। পথ হারিয়ে আমি এখানে এসে পড়েছি। তবু আপনি ক্ষমা পাবেন না। আপনার উপযুক্ত বিচার করে তারপর এখান থেকে যেতে দেব। চাবুক মারো না গো। কি হলো রে মালা? এখানে আমার কার সাথে ঝগড়া বাজাই দিছিস? দাদু, ওই দেখো, ওই লোক দুটো আমার শ্যামলীকে যে ধাওয়া করেছে। অন্যায়, এ বাড়ি অন্যায় ভাই। তোমরা হয়তো জানো না, শ্যামলী আমার মালার কত আদরের হরিণী। ওকে কেউ তাড়া করলে তাকে
হতে তো হবে। আমার একটু দেন খাই। দাদু আমি এতটুকু ভাবতে পারিনি দাদু। ঠিক আছে, আর কোনোদিন তোমরা এই বনে শিকার করতে এসো না, তাহলে কিন্তু আমার এই জাতির নাতির হাত থেকে তোমাদের রক্ষা নেই। দাদু কিছু বলবে ভাই? বলছিলাম কি, পদে বলে যখন আপনাদের গায়ে এসে পড়েছি, এখন সন্ধ্যা পড়ায় ঘনিয়ে আসছে, তাই তো আজকে আপনার জন্য আমি একটু আসতে চাইছিলাম দাদু। আনগর বাকি থাকবা খাই আজকে। বলুন দাদু, আমরা এতটুকু আসতেই আপনারা এখানে পাবো? তোমাদেরকে দেখে মনে হচ্ছে তোমরা তো রাজার লোক। আজ্ঞে হুজুর, আপনি ঠিক করেছেন মশাই। এই হলেন শ্যামলপুরের যুবরাজ বিজয় কুমার। আর আমি মানে জানেই তো আমার সহসর মূল্যক্ষা দাদু। আপনারা যাই হন না কেন, আশ্রয় দেওয়া আমাদের পক্ষে সম্ভব নয়। এই তুই চুপ কর বেদনি। কি তুমি আমাকে পেতনি বললে এই, দাদু? এটা নে। তোমার সাথে আমার কোনো কথাই বলবো না, আমি চলে যাব। আরে দাঁড়া 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 দাঁড়া। তুই হলে কে বলো তুই বেদনি? তুই হলি আমারা দাঁড়াতে চাঁদনি। দাদু তাহলে কি আমরা আসবো? হ্যাঁ, তোমরা আমাদের সাথে এসো। শত হলেও তুমি হলে আমাদের যুবরাজ। এসো যুবরাজ, চল মালা। তাই চলুন দাদু। ঠিক আছে দাদু। একদিকে যে কোকিলের কুহু কুহু ডাক শোনা যাচ্ছে, আরেকদিকে যে ভিনদেশের আগমন, কিছুই যে ভালো লাগছে না। সবকিছু মিলিয়েই আমাকে যে সে পাগল করে তুলেছে। কেন যে বারবার কোকিলের ডাক আমাকে যে পাগল করে তুলেছে, তার ডাক যে আমি আর সইতে পারছি না। বই দেহে এক বন্ধু আমার অচিহীন শ্যামকা লিহিয়া। বই দেহে এক বন্ধু আমার অচিহীন শ্যামকা লিহিয়া। তাহার রূপে পাগল আমি জ্বলে পুড়ে মরি গো, আমি জ্বলে পুড়ে মরি। হইতো যদি মনের মানুষ আমার মনের অন্তর, হইতো যদি মনের মানুষ ভালোবাসতাম তারে।
চমৎকার কণ্ঠ তোমার মালা। একই যুবরাজ, আপনি অসময়ে এখানে কেন এসেছেন? তোমার মধুমাখা সুর আমার ঘুম ভেঙে দিয়েছে মালা। তাই তো তোমার গান শুনতে আমি এখানে তোমার কাছাকাছি ছুটে এসেছি। তাই বুঝি চুরির মতো লুকিয়ে এসেছেন, আমার গান শুনছেন? শুধু গান শুনছি না মালা, আরো ভাবছি। ভাবছেন? কি ভাবছেন? তোমার গানের কি জবাব হতে পারে? বলেন যুবরাজ, আমার গানের কি জবাব হতে পারে? শোনা শোনা চাঁদ রূপসী, কি বলি যে তো মারে গো কন্যা, বলি যে তো মারে। ঠিক আছে, বলুন। শোনা শোনা চাঁদ রূপসী, বলি যে তো মারে গো কন্যা, বলি যে তো মারে। বলুন। তোমার গানে মন যে আমার কেড়ে নিল, আজি গো কন্যা কেড়ে নিল আজি। তাই মন দিলে যে মন মিলে, নইলে পাওয়া যায় না গো কন্যা, নইলে পাওয়া যায় না। মন দিলে যে মন মিলে, নইলে পাওয়া যায় না গো কন্যা, নইলে পাওয়া যায় না। তাই ভালোবেসে যে যাহারে, নইলে ভোজা যায় গো কন্যা, নইলে ভোজা যায়। মালা, বলুন। এসো মালা, তুমি আমার কাছে এসো, এসো না। তোমারই পরশে আচ্ছা, জীবন আমার গো ধন্য হলো। কে তুমি যে আমার চির আশার আলো। আচ্ছা, তোমারি পরশে, তোমারি পরশে জীবন আমার গো ধন্য হলো। তুমি যে আমার চির আশার আলো, তুমি যে আমার চির আশার আলো।
দিল, তুমি যে আমার চির আশার আলো, তুমি যে আমার চির আশার আলো। তুমি মোর জীবনের সুখের আথি, হলো না কখনো তুমি দুঃখের চিঠি। হলো না কখনো তুমি দুঃখের সাথী। তুমি মোর জীবনের সুখের স্মৃতি, হলো না কখনো তুমি দুঃখের আথি। তোমারই মমতায় আমার সকল আশা জানিয়ে দিল, তুমি যে আমার চির আশার আলো, তুমি যে আমার চির আশার আলো। তুমি মোর জীবনের সুখের স্মৃতি, হয় না কখনো লেখা দুঃখের রাতি। তুমি মোর জীবনের সুখের স্মৃতি, হয় না কখনো মালা দুঃখের রাতি। তোমারই মমতায় আমার সকল আশা রানিয়ে দিল, তুমি যে আমার চির আশার আলো, তুমি যে আমার চির আশার আলো। তোমারই পরশে জীবন আমার ধন্য হলো, তুমি যে আমার চির আশার আলো, তুমি যে আমার চির আশার আলো। সত্যি কি আপনি আগামীকাল চলে যাবেন? মালা, তাই তো ভাবছি। না যুবরাজ, আমি এখন আপনাকে যেতে দিব না। মালা, কেন? কেন জবাব এখন আমি দিতে পারবো না, তবু তোমাকে ছেড়ে দিতে আমার যে মন চাইছে না। মালা, আপনি প্রতিদিন শিকারে বেড়াবেন আর আমি আপনার পিছনে পিছনে থেকে আপনার কাজে সহযোগিতা করব। মালা, যুবরাজ, সত্যি সত্যি তুমি মহৎ মালা। আমি যে ভেবেই পাচ্ছি না তোমার হৃদয়টা কি দিয়ে গড়া। এত অল্প সময়ে তুমি আমাকে আপন করে নিয়েছ, তা আমি কোনোদিন ভাবতেও পারিনি। এসো মালা, তুমি আমার কাছে এসো। শালারে এই বাসুদেবের নাতির সাথে কুদুর কুদুর করে শালাকে মাথাটা ফাটিয়ে ফেলবো। আরে যুবরাজ, তুমি এখানে? হ্যাঁ, আমি তো মনে করেছিলাম ওই নন্দীর ছেলে ফটিক নাকি। দাদু, দাদু, আর তোকে যে কি বলবো রে বেতনি, রাত দুপুরে ঘরের বাইরে আইতে তোর কি ভয় করে না? কি করব দাদু, আমার যে কিছুতেই ঘুম আসছে না। ও যুবরাজকে ডেকে এনে ঘুম তাড়াচ্ছিস কেমন? দাদু, তুমি কিছু মনে করো না ভাই, হঠাৎ তোমাকে দেখেছে কিনা তাই তোমাকে ঘুম ভাঙিয়ে এখানে নিয়ে এসেছে। এই হতচারী বেতনি, এই লোকটা সারাদিন খাটাখাটি করে একটু পরিশ্রম করে একটু ঘুমাবো বলে, আর তুই নাকি দাদু, যা যা বাড়ি যা বলছি, নইলে তোকে নাঠির আঘাতে মাথাটা ফাটিয়ে ফেলবো।
বুড়ো ভূত কোথাকার। যাও ভাই, এবার তুমি নীরবে একটু ঘুমাও গিয়ে। দাদু ঠিক আছে দাদু, আমি তাই যাচ্ছি। আজ বহুদিন হলো যুবরাজ বিজয় কুমার শিকারে গিয়েছে, কিন্তু এখন পর্যন্ত ফিরে আসছে না কেন রাবণ সেন? যুবরাজ খুবই শিকার প্রিয়, হয়তো শিকার নিশাই ভেবর। আমার মনে হয় সেজন্যই ফিরতে বিলম্ব হচ্ছে মহারাজ। না না, অসম্ভব। আমার মনে বলছে যুবরাজ বিজয় কুমার কোনো বিপদগ্রস্ত, তা না হলে এতদিন অবশ্যই ফিরে আসতো। তাহলে মূল লক্ষ্য অবশ্যই ফিরে আসতো মহারাজ। তুমি জানো না রাবণ সেন, বিজয় কুমার মুল্লুখার খুবই প্রিয় পাত্র, তাই তো বিজয় কুমারকে বিপদের মুখে রেখে মুল্লুখা কিছুতেই আসতে পারে না। তবে কি মহারাজ বলতে চান যুবরাজ বিজয় কুমার সত্যি সত্যি কোনো বিপদের সম্মুখীন হয়েছে মহারাজ? হ্যাঁ হ্যাঁ রাবণ সেন, আমার মন যে তাই বলেছে। আর দেরি নয়, যাও এই মুহূর্তেই তোমার সকল সৈন্য সামন্ত নিয়ে আজই ছুটে যাও যুবরাজ বিজয় কুমারের উদ্ধারে। আমার একমাত্র পুত্র যুবরাজ বিজয় কুমার যেখানেই থাকুক, যেভাবেই থাকুক, তাকে উদ্ধার করে আনা চাই। যাও রাবণ সেন, যাও। ঠিক আছে মহারাজ, আপনি আমাকে যে আদেশ করবেন তা আমি অক্ষরে অক্ষরে পালন করব। আগামী কল্লই আমি আমার সৈন্যদের নিয়ে ছুটে যাব যুবরাজ বিজয় কুমারের সন্ধান। তার উপর যেমন করে হোক আপনার একমাত্র সন্তান যুবরাজ বিজয় কুমার যেখানে থাকুক না কেন, সমস্ত শহর বন্দর গ্রামগঞ্জ তন্ন তন্ন করে খুঁজে তারপর তাকে উদ্ধার করে আপনার সম্মুখে এনে হাজির করব মহারাজ। আমি যে ভেবেই পারছি না যুবরাজ বিজয় কুমার এখনো ফিরে আসছে না কেন। ওগো ঠাকুর, যুবরাজ বিজয় কুমার যেখানেই থাকুক, যেভাবেই থাকুক, তাকে তুমি রক্ষা করো ঠাকুর, তাকে তুমি রক্ষা করো। মহারাজ, বলুন জানজি, আপনার কি সংবাদ? ওই কাঞ্চননগর থেকে আজকর আদায় করা কিছুতেই সম্ভব হচ্ছে না মহারাজ। এর কারণ? গত বছরের বন্যায় সেখানকার প্রজারা নাকি খুবই বিপদগ্রস্ত মহারাজ, তাই এ বছরের আজকর তারা দিতে পারছে না বলে। আর সেই সব কথা বুঝে বুঝি আপনারা সন আনন্দে ফিরে এসেছেন কেমন? না মহারাজ, আমি ওদেরকে পরিষ্কার বলে দিয়ে দিয়েছি এক সপ্তাহের মধ্যে যদি আজকর পাঠিয়ে না দেয় তাহলে এই চাবুকের দ্বারাই তাদের কাছ থেকে আজকর আমরা আদায় করব মহারাজ। প্রয়োজন হলে তাই করতে হবে। মনে রাখবেন দেওয়ানজি, রাশি কর যদি আমরা আদায় করতে না পারি তাহলে আমাদের রাশি কোষ শূন্য হয়ে যাবে, আর রাশি কোষ যদি শূন্য হয়ে যায় আপনাদের না খেয়ে থাকতে হবে। তাই রাশি কোষ যাতে পরিপূর্ণ থাকে সেই ব্যবস্থায় আপনাদের করতে হবে, এ হচ্ছে আমার আদেশ। আমিও দেওয়ান কৌশিক সেন কিভাবে যে সামান্য প্রজাদের কাছ থেকে আজকর আদায় করতে হয় তা তা আমার ভালো করে জানা আছে। এই শালাকে বন্দি করে নিয়ে এলাম। তার অপরাধ কাঞ্চননগরে রাজখোর আদায় করতে গেলে কাউকে নাকি ফিরে আসতে দিবে না। প্রয়োজন বোধে আসক্তির বিরুদ্ধে বিদ্রোহ করবে, তবু একটু পয়সাও দিবে না। তাই নাকি? বল বেয়াদব, তোর নাম কি? শ্যামলেখা বিদ্রোহ করবে কেন? অন্যায় ভাবে রাজস্ব আদায় করার অপরাধে। অন্যায় ভাবে নয় তো কি?
যে প্রজারা স্ত্রী পুত্র নিয়ে দিনের পর দিন কাটাচ্ছে আর আদর্শ না দেওয়ার অপরাধে আপনারা সৈনিকেরা তাদের উপর চালাচ্ছে অসংখ্যভাবে নির্যাতন। তাই আমরা এই অন্যায় অপরাধ মুখ বুঝে সহ্য করবো না। যে অন্যায় আপনারা করে যাচ্ছেন তার বিরুদ্ধে আমরা রুখে দাঁড়াবো। তবে আজকর দিবে না কেমন? না, দিব না। এর পরিণাম কি তুমি জানতে পারো? আগে জানতাম না, এখন বুঝে নিলাম। কি বুঝে নিলে? বুঝে নিলাম আমরা গরিব বলে আপনাদের সকলের হাতের মার খেলে চলবে না। তাই আপনারা অন্যায়ভাবে যে চাবুকের পর চাবুক আমাদের উপর মেরে যাচ্ছেন, আপনাদের হাতের সেই চাবুক কেড়ে নিয়ে আর সেই চাবুক আপনাদের পিঠে পাল্টা বসিয়ে দিয়ে বুঝিয়ে দিব যে সামান্য প্রজাদের গায়ে চাবুক মারার শাস্তিগত ভয়ঙ্কর হতে পারে। তবে চাষার বাচ্চা সৈনিক বলেন দেওয়ানজি, এই ছোট লোকের বাচ্চাটাকে চাবুক মেরে তার দেহটাকে বিকৃত করে দাও। আমাকে চাবুক মারবেন না। আল্লাহ সর্দিরা মারুন, যত পারুন তত চাবুক মারুন, তবু চাবুকের বয়ে আমাদের মুখ কোনোদিন বন্ধ করতে পারবেন না, কিছুতেই না। আচ্ছা, এখনই দেখা যাবে তোর মুখ আমি কিভাবে বন্ধ করি। সৈনিক বলেন দেওয়ানজি, চালাও চাবুক। হুশিয়ার জান কাকা, ওর গায়ে আরেকটা চাবুকের গা পড়লে আমার হাতের পিস্তল খানা ভীষণ ভাবে গর্জে উঠবে। তুমি আবার কি বলতে চাও সুমন বাবাজি? আমি বলতে চাই ওই চাষারাই হচ্ছে আমাদের প্রাণ, তাই ওদের গায়ে আমি একটা চাবুকের গা ভরতে দেব না। তবে কি তুমি বাবাজি ওই ছোট লোকের দলে? ছোট লোকের দলে নই, বলুন নের দলে। নের দলে? নই তো কি, ওরা হতে পুড়ে বৃষ্টিতে ভিজে মাঠে ফসল ফলিয়ে আপনাদের ধন ভান্ডার পুরো বন্য করে দেয়, আর তার বদলে আপনারা চালাচ্ছেন তাদের পিঠে চাবুক। তা আমি হতে দেবো না। আপনারা যদি অন্যায়ভাবে এই সব মেহনতি মিলে মানুষের উপর নির্যাতন চালিয়ে যান, তাহলে আমিও চুপ করে থাকবো না। ওদের পক্ষে অর্থ ধরে আপনাদেরকে পাল্টা জবাব দিতে আমি এক বিন্দু খণ্ডিত হব না। বেশ, তোমার কথাগুলো আমার স্মরণ থাকবে বাবাজি। তবে যে আমরা কেন করছি সেই কথাটা একবার ভালো করে চিন্তা করে দেখো। চলো সৈনিক। এই চলেন দেওয়ানজি। কে তুমি ভাই? কে কে তুমি ভাই? আমাকে বাঁচানোর জন্য পিস্তল হাতে নিয়ে তুমি এখানে ছুটে এসেছো? আমি সেনাপতি পুত্র সুমন সেন, নের বাজারি, গরিবের বন্ধু। তাই তোমার বিপদে চুপ করে বসে থাকতে পারলাম না ভাই। যাও ভাই, এবার তুমি মুক্ত। ঠিক আছে ভাই, এই আমি চলে যাচ্ছি। তবে যাবার পূর্বে আমি তোমাকে বলে যাচ্ছি, আজ তুমি পিস্তল হাতে নিয়ে ছুটে এসে আমাকে যে চাবুকের হাত থেকে রক্ষা করলে, তাই এই কথা আমার চিরদিন স্মরণ থাকবে। আর কাঞ্চননগরের জনতাকে গিয়ে বলবো। কি বলবে ভাই? বলবো রাজা বাড়িতে একটি লোকই রয়েছে, সে হলো নের পূজারি, অন্যায়ের প্রতিবাদকারী, গরিবের বন্ধু। সে হলো রাজা বাড়ির সেনাপতির একমাত্র পুত্র সুমন সেন। সুমন সেন, এবার তাহলে আমি আসি বন্ধু, বিদায়। আমি সেনাপতি পুত্র সুমন সেন, যতক্ষণ আমার হাতে অর্থ থাকবে ততক্ষণ আমি নেইকে কোনোদিন ধ্বংস হতে দেব না, ধ্বংস হতে দেব না। কুমার, তুমি এখানে? আর আমি সারা প্রাসাদ তোমাকে খুঁজে খুঁজে ক্লান্ত হয়ে গেছি। তুমি আমাকে কেন খুঁজছো চম্পা? কেন আবার? তোমার সাথে আমার কিছু দরকারি কথা আছে। বলো চম্পা, কি সেই কথা? তাহলে তুমি কি আমার কথা শুনবে? হ্যাঁ শুনবো। এবার বলো কি তোমার সেই কথা?
আমি যে আমার মনের অজান্তে তোমাকে ভালোবেসে ফেলেছি। বলো বলো সুমন, আমার ভালোবাসার স্থান তোমার পায়ের নিচে কি হবে না? না চম্পা, এ হতে পারে না। কেন হতে পারে না সুমন? কি নেই আমার মাঝে? এ তোমার আমার এই প্রশ্নের জবাব আমি এখন দিতে পারবো না চম্পা। কেন কেন দিতে পারবে না সুমন? আমি যে তোমাকে আমার মন প্রাণ উজাড় করে দিয়ে ভালোবেসে ফেলেছি। তোমাকে ছাড়া আমি প্রাণে বাঁচতে পারবো না সুমন। না চম্পা, আমি তোমাকে ভালোবাসতে পারবো না। তাহলে এই কি তোমার শেষ কথা? হ্যাঁ চম্পা, এই হলো আমার শেষ কথা। তাহলে তুমিও দেখে নিও, তুমি যদি আমাকে ভালো না বাসো তাহলে এখন এই মুহূর্তে তোমার চম্পা নিজের বিশেষ টন দিয়ে দিব। এখন আমি কি করব? না, আমাকে একটু ছলনা করতে হবে। শোনো চম্পা। বলো সুমন, তুমি আমাকে কতটুকু ভালোবাসো? হ্যাঁ চম্পা, আমি তোমাকে। সুমন বলো সুমন, আরেকবার তুমি আমাকে চম্পা বলে ডাকো। তোমার বুকে আমাকে জড়িয়ে নাও চম্পা। ছেমরা তোর প্রেমে আমি পইরাছি, তাই তো তোমায় নিয়ে ঘুরতে আইছি। কেন থাকো তুমি দূরে দূরে, কাছে আইসায় আমায় রাখো বুকে। ছেমরা তোর প্রেমে আমি পইরাছি, তাই তো তোমায় নিয়ে ঘুরতে আইছি। ছেমরা তোর প্রেমে আমি পইরাছি, তাই তো তোমায় নিয়ে ঘুরতে আইছি। কেন থাকো তুমি দূরে দূরে, এই কাছে আইসায় আমায় নাও না বুকে, কাছে আইসায় আমায় নাও না বুকে। বন্ধু তুমি মহান করুণা, নাই বাদিলে ভালোবাসা, নাই
অভিমানী বন্ধু তুমি মান করো না, না 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 না, অভিমানী বন্ধু তুমি মান করো না। কতক্ষণ হলো অপেক্ষা করছি, এখনো যে ফিরে আসছে না। ওকে না দেখার আগ পর্যন্ত আমি কিছুতেই এখান থেকে যাব না। আর এই অবসরে আমি একটি মালা গেঁথে নেই। বলে হে দে না কালো কুকিল কেমন করে
মালা সত্যি সত্যি তুমি জাদু জানো মালা? কেন যুবরাজ? নইলে এতদিন হলো তোমাদের বাড়িতে এসেছি, এখন পর্যন্ত দেশে ফিরতে আমার মন চাইছে না কেন? আমি এক সামান্য নারী, আমার মাঝে এমন কি গুণ থাকতে পারে যার জন্য আপনি দেশে ফিরতে চাচ্ছেন না? যদি বলি সেই গুণটা তোমার মাঝে আছে মালা। বলুন যুবরাজ, এমন কি গুণ আছে আমার? এখন বলবো না। বেশ, তবে আমি চলে যাচ্ছি। যেও না যেও না কন্যা, আবার আসো ফিরে গো কন্যা, আবার আসো ফিরে। ঠিক আছে। যেও না যেও না কন্যা, আবার আসো ফিরে গো কন্যা, আবার আসো ফিরে। এসো না। আমি চলে যাব। মনের কথা যাও শুনিয়ে বলতে চাইতো মারে গো কন্যা, বলতে চাইতো মারে। দেখো না রে তোমার ছাড়িয়া বন্ধু থাকবো কেমন করে গো, বন্ধু থাকবো কেমন করে? মালা সত্যি সত্যি তুমি জাদু জানো মালা? যুবরাজ, বলো মালা। এসো যুবরাজ, তুমি আমার কাছে এসো। ওই চন্দ্র সূর্যকে সাক্ষী রেখে হ্যাঁ, আমি তোমার গলায় হৃদয়ের মালা পরিয়ে দিই। মালা মোদের মিলন গীতি
কবু ভুলো না ব্যথা দিয়ে ও গো মালা চলে যেও না মোদের মিলন গীতি মোদের মিলন গীতি কবু ভুলো না ব্যথা দিয়ে ও গো মালা চলে যেও না 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 ব্যথা দিয়ে ও গো মালা চলে যেও না ব্যথা দিয়ে ও গো বন্ধু চলে যেও না 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 ব্যথা দিয়ে ও গো বন্ধু চলে যেও না ব্যথা দিয়ে ও গো বন্ধু চলে যেও না হুজুর শালা একেবারে যেন শিরিফ ফরাদের প্রেমের মাঝখানে পড়ে গেলাম যাও দুষ্টু কোথাকার আগে বলছিলাম কি হুজুর কি বলছিলি ওই শিকারটা হাত ছাড়া হবে কেন এখন তো দেখছি সেই শিকার আপনার কাছে ধরা দিতে আছে বলুখা হুজুরকে খাস শিকারি বলতে হয় চুপ কর লোখা আগে হুজুর উল্লুক না হুজুর আমি হলাম এই 7 গ্রামের মৌলুখা হিয়ালি না করে তুই এখানে কেন এসেছিস তাই বল ছিঁড়ে ফেলুন হুজুর কেন কি হলো তোর আমার নয় হুজুর মানে আপনার আমার আমি ওই দূর থেকে লক্ষ্য করে দেখছি আমাদের সেনাপতি রাবণ বেটা এখানে এসে পড়েছে সেনাপতি রাবণ সেন সে কোথায় হয়তো কোথায় রাত তো গোপন করেছে
দেরি করবেন না হুজুর, এই মালাটা ছিঁড়ে ফেলুন। এই নে, এই মালাটা তোর কাছে রাখ। দেন হুজুর দেন। এবার চলেন হুজুর, আমরা এখান থেকে কেটে পড়ি। তাই যুবরাজ আপনি এখানে, আর আমি কিনা আপনাকে সারা শহর বন জঙ্গল খুঁজে বেড়াচ্ছি। কেন কেন রাবণ সেন? মহারাজের আদেশ, এই মুহূর্তে আপনাকে আমার সাথে সাথে ফিরে যেতে হবে। তিনি আপনার জন্য খুবই চিন্তিত। কি পিতা আমার জন্য চিন্তা করছে? ঠিক আছে রাবণ সেন, আপনি যান, আমি আসছি। ঠিক আছে যুবরাজ, আমি তাই যাচ্ছি। মল্লক্ষা, আজ্ঞা হুজুর। তোকে একটি কথা বলবো। বলেন হুজুর। রাখবি তো? বলেন, আপনি যা করবেন সব খুলে খুলে বলেন হুজুর। যেহেতু চলে যাব, আমার মালাকে এক নজর একটিবারের জন্য দেখতে চাই। আর বলতে হবে না হুজুর, আমি এখনই যে মালাকে পাঠিয়ে দিব। ঠিক আছে, তুই যা, আমি এখানে তাই যাচ্ছি হুজুর। যুবরাজ, মালা, আমাকে কি জন্য ডেকেছেন? মালা, তোমাকে তোমাকে কি জন্য ডেকেছি মালা? আমি যে আজ দেশে ফিরে যাচ্ছি মালা। যুবরাজ, মালা, আপনি আমাকে একা ফেলে দেশে চলে যাবেন? আমি কেমন করে থাকবো? মালা, আমার পিতার আদেশ, আমাকে যেতেই হবে মালা। যুবরাজ, আপনি ছাড়া এই জগতে যে আমার আর কেউ নেই। মালা, আপনি চলে গেলে আমি কেমন করে থাকবো? মালা, তুমি আমাকে হাসি মুখে বিদায় দাও মালা। আমি আবার ফিরে আসবো। না যুবরাজ, তাহলে আপনি আমাকে কথা দিন মালা, আপনি আমাকে কোনোদিন ভুলে যাবেন না। মালা, আমি তোমাকে কথা দিলাম মালা, তোমাকে আমি কোনোদিনও ভুলে যাব না। যত বাধা বিপদে আসুস না কেন, আমি তোমাকে কোনোদিন ভুলে যাব না। আমি তোমাকে ভালোবেসে বিয়ে করে আমার প্রাসাদে নিয়ে যাব। এবার তুমি আমাকে হাসি মুখে বিদায় দাও মালা। আমি চলে যাই। মালা, যুবরাজ, তুমি আমাকে বিদায় দাও মালা। আমি কেমন করে আপনাকে বিদায় দেব? মালা, তুমি অমন করে বলো না মালা। তোমার ওই চোখে জল দেখলে আমার যে অন্তরটা ফেটে যায় মালা। যুবরাজ, মালা, আরে ও মালা, ও পরদেশী মালা, যাবার আগে দোহাই লাগে একবার ফিরে যা। মালা, আবার তুমি আসবে কবে? আমায় কথা দাও, আমায় কথা দাও। মালা, যুবরাজ,
আমি কেমন করে আপনাকে ছাড়া থাকবো? মালা, আমাকে যে যেতে হবে মালা, আমার পিতার আদেশ আমাকে যে পালন করতে হবে মালা। বিদায় মালা, তুমি আমাকে বিদায় দাও মালা। আমি আমি আবার আসবো মালা, আমি আবার আসবো। ওগো ঠাকুর, তুমি তার প্রতি সহায় থেকো ঠাকুর, তার প্রতি সহায় থেকো। বলো রাবণ সেন, কারী বিরুদ্ধে তোমার অভিযোগ? আমার অভিযোগ যুবরাজ বিজয় কুমারের বিরুদ্ধে মহারাজ। যুবরাজ বিজয় কুমারের কি অপরাধ? বলতে যে সাহস পাচ্ছি না মহারাজ। আমি তোমাকে অবৈধানে করলাম, তুমি নির্ভয়ে বলো। আপনার একমাত্র পুত্র যুবরাজ বিজয় কুমার শিকারে গিয়ে সেখানে সামান্য এক ভিখারির মেয়েকে ভালোবেসে সে মনে করেন মান মর্যাদাকে তুলির সাদ করে দিয়েছে। রাবণ সেন, তুমি জানো তুমি কার সম্মুখে দাঁড়িয়ে কথা বলেছো? আমি হচ্ছি শ্যামলেগড়ের অধিপতি রাজা সূর্যবাহু। আমার এই সম্মুখে দাঁড়িয়ে আমার পুত্রের বিরুদ্ধে এমন কুৎসারটনা করার সাহসে কোথায় বের? আমি এক বিন্দু মিথ্যা বলিনি মহারাজ, কারণ আমি সেদিন যুবরাজকে খুঁজতে গিয়ে আমি আমার চোখে দেখেছি মহারাজ, সেই ভিখারির মেয়েকে যুবরাজ বিজয় কুমারের বাহুবন্ধনে। মহারাজ চুপ করো রাবণ সেন, চুপ করো। আমি যে ভেবেই পারছি না আমার একই মাত্র পুত্র বিজয় কুমার কেমন করে আমাকে এত নিচে নেমে দিতে পারে। আমিও তাই ভাবছি মহারাজ, আমিও তাই ভাবছি। আপনার একমাত্র সন্তান যুবরাজ বিজয় কুমার কেমন করে আপনার মান মর্যাদাকে বিসর্জন দিয়ে সামান্য এক ভিখারির মেয়ের সাথে প্রেম ভালোবাসা করতে পারলো কিভাবে মহারাজ? না না, অসম্ভব, তা হতে আমি দেব না। তোমার কথা যদি সত্যি হয়ে থাকে তবে সেই লম্পর ভিখারির বাচ্চাকে এমন শাস্তি দিব যে যা সে কোনোদিন কল্পনাও করতে পারেনি। তাই করতে হবে মহারাজ, নইলে সেই কলঙ্কিনী হয়তো আপনার মাথায় কলঙ্কের প্রসারা তুলে দিতে কোনো দ্বিধাবোধ করবে না মহারাজ। তবে তার পূর্বে যুবরাজ বিজয় কুমারকে ডেকে আমার সম্মুখে জিজ্ঞেস করে দেখুন মহারাজ, আমার অভিযোগ সত্য না মিথ্যা মহারাজ। হ্যাঁ হ্যাঁ, আমি তাই করবো রাবণ সেন, আমি তাই করবো। এখনই আমার একমাত্র পুত্র বিজয় কুমারকে ডেকে জিজ্ঞেস করবো যে এই শিক্ষা সে কোথায় পেয়েছে। এই কে আছিস? আদেশ করেন মহারাজ। যাও প্রহরী, আমার পুত্র বিজয় কুমারকে রাজদরবারে পাঠিয়ে দাও। আমি তাই যাচ্ছি মহারাজ, আমি তাই যাচ্ছি। ওহ ভগবান, তুমি এমন সন্তান আমাকে দিয়েছ যে নারীর মোহে নিজের বদমান মর্যাদা পর্যন্ত ভুলে যেতে পারে। পিতা, পিতা আমাকে কেন স্মরণ করেছেন পিতা? তুমি নাকি শিকারে গিয়ে সেখানকার এক ভিখারি মেয়ের ভালোবাসায় আবদ্ধ হয়েছ। এই কথা আপনি কার কাছে শুনেছেন? সেনাপতি রাবণ সেনের কাছে। বলো বিজয়, সেনাপতি রাবণ সেন যা বলেছে তা সত্য কি না? সত্যি সত্যি পিতা। বিজয়, তুমি রাশি পুত্র হয়ে সামান্য একটা ভিখারি মেয়ের সাথে প্রেম বিনিময় করতে পারলে? ভিখারি বলে কি ওরা মানুষ নয় পিতা? বিধাতা কি ওদের কি কোনো আশা আকাঙ্ক্ষা দিয়ে এই পৃথিবীতে পাঠাননি? তবে কেন ওরা আপনার কাছে এত তুচ্ছ, এত লঘন্য? তাই বুঝি তুমি তোমার পদ মর্যাদার কথা বলে গিয়েই আমার মাথায় কলঙ্কের পশরা তুলে দিতে চেয়েছ? পিতা, আমি জানি পিতা, মানুষ হয়ে মানুষকে ঘৃণা করা কোনো ধর্মে নীতিবিত নেই পিতা।
মানি না তোমার ধর্মের বলি, মানি না তোমার ধর্ম। আমার আদেশ এখনই সেই করে চাষার বাচ্চার মেয়েকে তোমার মন থেকে মুছে ফেলতে হবে। আর শোনো, আর কোনোদিন শিকারের উদ্দেশ্যে তুমি প্রাসাদের বাহিরে যেতে পারবে না। কথাগুলো মনে থাকে যেন। পিতা, এই মুহূর্তে আমার চোখের সম্মুখ থেকে দূর হয়ে যাও। যাচ্ছি পিতা। তবে তবে আপনাকে একটি কথা বলে যাচ্ছি, যে মানুষ পদ মর্যাদার মোহে পড়ে মানুষকে মানুষ বলে মনে করে না, তাদের অন্যায় শাসন আমি আমি কোনোদিন মেনে নেব না পিতা, আমি কোনোদিন মেনে নেব না। এবারে তো দেখলেন মহারাজ, আমার কথা সত্য না মিথ্যা মহারাজ? হ্যাঁ হ্যাঁ শুনলাম। তবে যে মনে করে হোক, যুবরাজ বিজয় কুমারকে সেই পথ থেকে ফিরে আনতেই হবে। আমার মনে হয় সেই লম্পট বাসুদেবকে সাহায্য করা প্রয়োজন মহারাজ। হ্যাঁ হ্যাঁ তুমি ঠিকই বলেছ রাবণ সেন, তুমি ঠিকই বলেছ। কে সেই বাসুদেব বেটা, তাকে আমি একবার দেখতে চাই। সে কোন মায়ের দুধ খেয়ে এতটুকু বড় হয়েছে যে আমার একমাত্র পুত্রের পিছনেই তার কোলটা নাতনিকে নেলিয়ে দিতে পারলো। এটাই উত্তম বুদ্ধি মহারাজ। তবে কি আমি ছুটে যাব সেই বুড়োটার সন্ধানে? হ্যাঁ হ্যাঁ রাবণ সেন, তুমি এখনই ছুটে যাও। সেই ছোট লোকের সন্ধানে সারা গ্রাম গঞ্জ শহর বন্দর অলি গলি তন্ন তন্ন করে হলেও সেই ছোট লোকের বাচ্চা জানোয়ারটাকে রাজ দরবারে হাজির করা চাই। তারপর আমি তাকে যে শাস্তি দিব যা সে কোনোদিন কল্পনাও করতে পারেনি। যাও যাও রাবণ সেন, এখনই চলে যাও। এই রাবণ সেনকে পথ বদলিয়ে দিতে হবে না। কেমন করে যে একটা গৃহবধূকে সাহায্য করতে হবে সেই কৌশল আমার ভালো করেই জানা আছে। তবে আমি আসছি মহারাজ। সেই জানোয়ার ছোট লোকের বাচ্চা বাসুদেব যেখানেই থাকুক না কেন, সমস্ত শহর বন্দর গ্রাম গঞ্জ তন্ন তন্ন করে খুঁজে উদ্ধার করে তারপর তাকে বন্দি করে আপনার সাথে আবার আমি সাক্ষাৎ করবই মহারাজ। আশ্চর্য! যাকে আমি কোলে পিঠে করে মানুষের মতো মানুষ করে তুলেছি, সেই কিনা একটা নারীর মুখে পড়ে তার পদ মর্যাদা পর্যন্ত বলে যেতে পারে। বেশ, আমিও রাজা সূর্যবাহু, কেমন করে যে সেই পদ বন্ধ করতে হবে সেই কৌশল আমার বেশ ভালো করেই জানা আছে। আগে সাহায্য করতে হবে বেঈমান বাসুদেব, তারপর যুবরাজ বিজয় কুমার। জানিয়ে দেব সারা বাসুদেবের বালিগর জ্বালিয়ে পুড়ে ছারখার করে দেব। ওগো, কোথায় আছো? রাজপ্রাসাদে যে আগুন ধরেছে, কে কোথায় আছো? বাঁচাও! জ্বলছে সারা বাড়িটা যেন দাউ দাউ করে জ্বলছে, কিন্তু সারা বাসুদেব কোথায় তাকে তো কোথাও খুঁজে পাচ্ছি না। না না না, যেমন করেই হোক সেই শালাকে খুঁজে বার করতেই হবে। ওই ওই তো সেই রূপসী মেয়েটা জলের পাত্র নিয়ে আগুনের চারিপাশে ছুটাছুটি করছে। বাহ, কি চমৎকার! আগুনের ফুলকির সাথে যেন তার উপর আগুন চারিদিকে ছিটকে পড়ছে। আচ্ছা, আগে সেই বুড়োটার কাজ শেষ করে নেই,
তার উপর হবে সেই সুন্দরী উপসী মালার পালা। চল শালা আজ দরবারে চল। খুদা আমি যাব না, আমি যাব না ওই জানোয়ারের চিড়িয়াখানায়। যাবে না, যেতে তোকে হবে। বলে শয়তান যাবে কিনা? দাদু, আলা সেনাপতি মহাশয়, আমার দাদুকে আপনি আর মারবেন না। দাদু, দাদুর চাবুকের আঘাত যে আমি সইতে পারবো না। চলে যা শয়তানি, আমি এখন চাপ খেয়ে ওর পিঠের চামড়া তুলে নিব। मेरो नामे हेरो ना सेना मेरो नादा दूरे। दादू, दादू चलो, दया করে আমার দাদুকে মারবেন না। मेरो नामे ওরে মালা, দুঃখ করিস নে বোন, আমি যে আবার ফিরে আসবো। তোর কেউ যে তোর দাদুকে আটকাইতে পারবে না। দাদু চল শালা আজ দরবারে চল। যেও না, যেও না দাদু আমার, দাদু আমাকে ছেড়ে না। যেও না, যেও না দাদু আমার আমাকে ছেড়ে যেও না দাদু, তুমি ছাড়া যে আমার কেউ নেই। করিস নে বোন।
আমি আপনার দুটি পায়ে ধরে বলছি, আমার দাদুকে আপনি ছেড়ে দিয়ে আজ দরবারে চল। দাদু, দাদু! দাদু, আমাকে ছেড়ে যেও না দাদু। আমাকে রেখে যেও না দাদু। তোমাকে ছাড়া যে এই পৃথিবীতে আমার কেউ নেই। ওগো ঠাকুর, তুমি বলে দাও এখন আমি কি করব, এখন আমি কি করব? সেনাপতি রাবণ সেনকে পাঠিয়েছি সেই বেঈমান বাসুদেবকে বন্দী করে আনার জন্য, কিন্তু সে এখনো পর্যন্ত ফিরে আসছে না। তবে কি বুঝবো সেও সামান্য প্রজাদের হাতে পরাজিত। রে রাবণ সেন এত সহজেই কারো কাছে পরাজয় বরণ করতে শেখেনি মহারাজ। এই নিন আপনার শত্রু, সেই শয়তান বাসুদেব সর্দার। তুমি কি সেই বাসুদেব সর্দার? হে মহারাজ, আমি সেই বাসুদেব সর্দার। তুমি আমার পুত্রের পেছনেই তোমার কোলটা নাতনিকে নেলিয়ে দিয়েছ কেন? বলো, জবাব দাও। আমি যে এর বিন্দু মাত্র জানি না। বুঝবে, দুধ চারটা চাবুকের গা পড়লে সবই বুঝতে পারবে। তুমি কি অস্বীকার করতে পারো তোমার নাতনি যুবরাজ বিজয় কুমারকে ভালোবাসে না? আমার মালা যুবরাজকে ভালোবাসে? না না, এ কখনো হতে পারে না। সেদিন আমি নিজের চোখেই দেখেছি তোমার নাতনিকে যুবরাজ বিজয় কুমারের বাহুবন্ধনে। এর উপরে বলতে চাও এই সব সবই মিথ্যে? বিশ্বাস করুন মহারাজ, আমি যে এক বিন্দু মাত্র জানি না। যদি জানতাম তাহলে যে শয়তানকে আমি গলা টিপে হত্যা করতাম। শাস্তির ভয়ে সত্যকে লুকানোর চেষ্টা করো না সর্দার। যে অপরাধ তুমি করেছ তার যে কি শাস্তি হতে পারে তা যে আমি ভেবেই পারছি না। যুবরাজ বিজয় কুমারের উপরে কলঙ্কের কালি মেখে দেওয়ার অপরাধে তার শাস্তি হবে মৃত্যুদণ্ড। আপনি ঠিকই বলেছেন দেওয়ানজি, আপনি ঠিকই বলেছেন। এই মুহূর্তেই এই শয়তানকে দিলাম আমি মৃত্যুদণ্ড। যাও যাও রাবণ সেন, এই মুহূর্তেই এই শয়তানকে গহীন জঙ্গলে নিয়ে তার শিরুচ্ছেদ করে আমাকে উপহার দিবে। যাও, নিয়ে যাও রাবণ সেন। আমাকে ক্ষমা করুন মহারাজ, এবারের মতো আমাকে ক্ষমা করুন। ক্ষমা? না না না, যে অপরাধ তুমি করেছ তার শাস্তি তোমাকে পেতেই হবে। নিয়ে যাও, নিয়ে যাও রাবণ সেন। আমি আর সহ্য করতে পারছি না। বাচ্চা বেশ, মহারাজ যখন আমার কথা শুনলে না, আমি ওই মস্ততে দাঁড়িয়ে বলে যাচ্ছি, আমি যদি কোনো পাপ করে না থাকি তবে এই হত্যার বদলে মহারাজকেও শাস্তি ভোগ করতে হবে। বাচ্চা চলো সারাবো। এই হচ্ছে প্রাণীর উপযুক্ত বিচার মহারাজ, নইতে মহারাজকেও এর শাস্তি ভোগ করতে হতো মহারাজ। মহারাজ এক পাগলিনী প্রবেশদ্বার ভেঙে এই প্রাসাদে প্রবেশ করতে যাচ্ছে। পাগলিনী?
যাও প্রবেশদ্বার খুলে দাও। ঠিক আছে মহারাজ, আমি তাই করছি। আপনিও যান দেওয়ানজি, দেখে আসুন কে সেই পাগলিনী। আমি আমি তাই যাচ্ছি মহারাজ। কে সেই নারী, কি বা তার অভিযোগ? আমি যে ভেবেই পারছি না কি তার অভিযোগ, আর কে বা সেই নারী। এই সেই শয়তানি মহারাজ, বাসুদেবের নাতনি। তুমি কি সেই বাসুদেবের নাতনি? হে মহারাজ, বলুন আমার দাদু কোথায়? আমি যে আমার দাদুকে নিয়ে যেতে এসেছি। তাকে আর তুমি নিয়ে যেতে পারবে না নারী। কিছুক্ষণ পরেই দেখতে পারবে তোমার দাদুর ছিন্ন শির। মহারাজ না, আমি যে আমার দাদুর কাছে যাব। দাদু, নেই নারী, এখান থেকে তুমি এক পাও নড়তে পারবে না। আর সেই সঙ্গেই তোমার দাদুর শাস্তিটা তুমি নিজ চোখে দেখে যাও।